শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সময় চড়াই উতরাই পার করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে একটা বিশাল এক বটবৃক্ষে রূপান্তর করে দিয়ে গিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপ্রতিরোধ করে দিয়ে গিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, তার গুণাবলী। ঠিক শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম জিয়ার সুপুত্র জনাব তারেক রহমান আজ আমাদের দলের চেয়ারম্যান। তো পুরো পথে এই লম্বা পথ পরিক্রমায় আজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ৩১ দফা আমাদের সামনে। আজ আমরা ৩১ দফা নিয়ে কথা বলবো না, ৩১ দফা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। আপনাদেরকে বলবো উনি কিভাবে কেমনভাবে বাংলাদেশকে উন্নত থেকে উন্নততর জায়গাতে উন্নত শিখরে উঠানোর জন্য প্রচেষ্টা করবেন এবং কি ওনার প্ল্যান, কি ওনার মিশন এবং কি ওনার ভিশন, সেটা আমরা দীর্ঘ আলোচনা করব। আজ আমি যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থকদের জন্য। দেখুন, আমি ৯০ দশকের প্রথম দিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সম্পর্কে জানতে পারি কিছু বইপত্র পড়ে, শহীদ জিয়ার কিছু ঘটনা দেখে, বেগম জিয়ার কথা দেখে। বেগম জিয়ার শাসনামল ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত প্রতিটা জায়গাতে হয়তো আমার নজর ছিল। ছোট মানুষ, পড়াশোনার জায়গাগুলো সারাক্ষণই দেখতাম। নিজেকে একজন জাতীয়তাবাদী দলের সমর্থক হিসাবেই নিজেকে তৈরি করেছি। এই দীর্ঘ পড়াশোনার ফলে, দীর্ঘ দিনের বিএনপির প্রতি নজর রাখার জন্য আমার মধ্যে যেই জিনিসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের কর্মীর সংখ্যা বেশি, নেতার সংখ্যা বেশি, কিন্তু সমর্থকের সংখ্যা কম। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু মাটি এবং মানুষের দল, সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা অনেক বেশি, কর্মী অনেক বেশি, কিন্তু সমর্থকদের সংখ্যা তার চেয়েও অনেক অনেক গুণ বেশি। যারা নিভৃতে শহীদ জিয়ার কথা বলেন, দেশনেত্রীর কথা শুনে কান্না করেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন, ভোটের সময় গিয়ে ধানের শীষ মার্কাতে ভোট দিবেন। কখনো রাস্তার পাশের মোড়ের যে দোকানগুলো থাকে সেখানে আড্ডায় জমবেন না, আড্ডায় বিএনপি বা অন্যান্য দলের সাথে আর্গুমেন্টে যাবেন না, কখনো কোনো রকমের কোনো প্রশ্ন করবেন না, কখনো কোনো মানুষের সাথে বলবেন না যে এইটা কেন হলো, এটা কেন হলো, এমন এমন এমন। খুব সাধারণ জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলগুলো বিরাজ করে। যে কারণে জেনজির ভাইদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার পরিবারের কথা শুনুন, পরিবারের মায়ের কাছে জিজ্ঞাসা করুন, বাবার কাছে জিজ্ঞাসা করুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল, শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমান কেমন ছিল। আপনারা আপনার বাবা মা, আপনার প্রতিবেশী, যারা সিনিয়র আছে, যাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, বিশ্বাস করেন, সেই মানুষগুলোর কাছ থেকে আপনারা শুনে নিতে পারেন এদের অতীত। আর আমরা পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে যেই সব, বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়, আওয়ামী প্রোপাগান্ডাগুলোকে এখন সেটাকে ক্যারি করছে বাংলাদেশ জামাত ইসলামী, সেই প্রোপাগান্ডা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং আমার মনে হয় আপনাদের এই ভুল ধারণাটাও ভাঙবে। বিএনপির সমর্থকদের বলবো, আপনারা প্লিজ আমার মতো ভয় থেকে বের হয়ে আসেন। আমিও একসময় ভয় পেতাম। কিসের জন্য? কারণ তারা অকথ্য ভাষায় গালাগালি করে, হয়তো বা কাছাকাছি পেলে তারা শারীরিকভাবেও নির্যাতিত করবে। এই তো, তাই না? দুটো ভয় থাকে। দেখুন, অন্যান্য দলের নেতাকর্মীরা তারা প্রত্যেকেই সরব, তাদের যেহেতু সমর্থক সংখ্যা কম, অর্থাৎ এই জায়গাগুলো খুঁজে পাওয়া যায় না, খুব ডিফিকাল্ট, কিন্তু তারা খুব সরব। সেই জায়গা থেকে তারা সর্বোত্তম আক্রমণ করছে আপনার প্রিয় দলকে, আপনার প্রিয় ভালোবাসার দলকে, আপনার প্রিয় মানুষদেরকে আক্রমণ করছে হায়নাদের মতো। অকথ্য ভাষায় গালাগালি করছে আপনার প্রিয় ভাইকে নিয়ে, অকথ্য ভাষায় গালাগালি করছে আপনার প্রিয় ভাইয়ের মা বোন এদেরকে নিয়ে, আত্মীয় স্বজন পরিজনদের নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে, তাই না? সেখানেই আপনাদের প্রতিবাদের জায়গা হওয়া উচিত। তারা হয়তো একজন মানুষ ৩০টা হয়ে বট আইডি নিয়ে আক্রমণ করে, কিন্তু মজার কথা হচ্ছে আমাদের এই ৩০ জন মানুষই আছে যাদেরকে প্রতিবাদ করার জন্য। বিশ্বাস করুন, তারা গর্তে ঢুকে যাবে এবং তারা মাস্ট বি গর্তে ঢুকে যাবে। আমরা যখন উইন করবো ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় মানুষের ভোটে, দেখবেন তার পরের দিনই তারা গর্তে ঢুকে গেছে। আচ্ছা, এইবার তাদের কিছু খুব পছন্দের কিছু প্রশ্নের জায়গাগুলোতে আমরা উত্তর দিয়ে দিই, কিভাবে আপনারা তাদের প্রশ্নগুলোকে ফেস করবেন। প্রথমত তারা তো এসে গালাগালি করবে, তাই না? ধরবেন, ডিলিট করে দিবেন, ভুলে যান।
ধরবেন, ডিলিট করে দেবেন, ভুলে যান। কারণ ওরা এত মানুষকে গালাগালি করে আপনার কমেন্টসে কিংবা অন্য জায়গাগুলোতে, তারা মনে রাখতে পারবে না। আমার মতো হয়তো এদেরকে মনে রাখতে পারবে, বাট আপনি কমেন্টস করবে, ডিলিট করে দিবেন, জাস্ট আপনি তাকে ব্লক করে দেবেন। একটা সময় দেখবেন আপনার কমেন্টস, এরা তো সংখ্যায় খুব কম, সুতরাং একটা ব্লক হয়ে গেলে পরে দেন দেখবেন আপনার ফেসবুক ক্লিয়ার হয়ে গেছে। যে কারণে দেখবেন আমার খুব কম সংখ্যক গালাগালি দেখবেন। অন্যান্য যারা বিএনপির পক্ষে কথা বলে তাদের জন্য যে এই পরিমাণে গালাগালি দেখবেন, আমার এখানে কিন্তু গালাগালি কম দেখবেন। কারণ আমি গত কিছুদিন আগে আমি একটা ফটো কার্ড শেয়ার করেছিলাম, সেখানে লিখেছিলাম আপনাদের মানুষের কাছে আমি প্রশ্ন করেছিলাম, আপনারা কি জানেন জামাতের এরকমের কিছু আছে কিনা? আপনাদের কাছে তথ্য থাকলে আমাকে দিন। একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট, এখানে আমার কোনো ডিক্লারেশন ছিল না, তাই না? এই একটা ফটোকার্ডের জন্য তাদের 700 আইডিকে আমার ব্লক করতে হয়েছে, 1200-র উপরে কমেন্টস আমাকে ডিলিট করতে হয়েছে। সো বুঝতেই পারছেন কি পরিমাণে আক্রমণটা করে। কিন্তু আপনি দেখেন পরবর্তী জায়গাতে অনেক কমে আসছে, তাই না? অনেক কমে আসছে। এর কারণ হচ্ছে তারা যারা এই কাজটা করতো, এগুলোকে যখন একসাথে এইভাবে যখন ব্লক করে দেওয়া হয়, আলটিমেটলি এদের আইডির সংখ্যা কমে যায়, আর আসতে পারে না, তাই না? তো এখন আসুন আমরা দেখি ওরা কি কি প্রশ্ন করে, আমাদের সমালোচনা করে। প্রথম এসেই সমালোচনা করে হচ্ছে চাঁদাবাজি, চাঁদাবাজি, চাঁদাবাজি। বিএনপি চাঁদাবাজের দল, চাঁদাবাজকে না বলুন, চাঁদাবাজকে অমুক বলুন, সমুক বলুন, চাঁদাবাজকে ভোট দিবে না। এই আচ্ছা, আমরা দেখি তো চাঁদাবাজি আসলে কি। চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। মাথায় রাখেন, ফৌজদারি অপরাধ মানে ইংলিশে ক্রিমিনাল অফেন্স, তাই না? যার একটা শাস্তি আছে, এবং চাঁদাবাজির শাস্তি হচ্ছে সর্বোচ্চ 14 বছর, তাই না? তো এখন এই কথাটা আমি বারবার বলে আসছি, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। আপনারা আদালতে যান, আপনারা আমাদের সাথে ঘ্যান ঘ্যান করেন কেন? সেটা না করে তারা এখানে করবে। এখন দেখেন চাঁদাবাজি আসলে কমানো, যে ফৌজদারি অপরাধের একটা আছে, সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ কেন বাড়ে এবং কেন কমে। যখন একটা দেশে সঠিকভাবে আইন প্রয়োগ করা হয়, আইনের শাসন থাকে, তখন যে কোনো রকমের ফৌজদারি অপরাধ কমতে থাকে। যখন কোনো দেশে আইনের শাসন থাকে না, তখন ফৌজদারি অপরাধ বাড়তে থাকে। এটা হচ্ছে ফৌজদারি অপরাধ বাড়া এবং কমার অনেকগুলো যে কারণ থাকে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে একটি সরকার যখন তার আইনের শাসনটা স্পষ্টত রাখে, মানুষ ভিজুয়াল থাকে, মানুষ দেখতে পায়, তখন ফৌজদারি অপরাধ বাড়ে কিংবা কমে। তো এখানে যেটা হয়েছে, 24-এর গণ আন্দোলনের পরে সরকার খুব স্বভাবতভাবেই একটু নড়বড়ে ছিল, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীটা, এরা একটু নড়বড়ে ছিল। যে কারণে এই জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন বিভাগ, বিচার বিভাগ বা যারা আইনকে যারা করে, জাস্ট পুলিশিং, এই জায়গাটা অতটা স্পষ্টত না থাকার ফলে কিছু স্বার্থান্বেষী লোক বাংলাদেশে চাঁদাবাজি করেছে। এখন যখনই কোনো অন্যায় কোনো ঘটনা ঘটে, তখন সেই যারা অন্যায় করে তারা আশ্রয় নেয় সাধারণত বড় কোনো পাওয়ারফুল ব্যক্তি। এটা আপনি দেখবেন, আপনি একটা আকাম করলে আপনার মহল্লার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি যে তার শেল্টার নেওয়ার চেষ্টা করবে। তো কিন্তু এরা অন্যায়কারী, তাই না? এই অন্যায়কারীটা এমন না যে শুধুমাত্র বিএনপিতেই এই ঘটনাটা ঘটেছে, এটা জামাতেও ঘটেছে। জামাত ছোট সংগঠন, তাই তাদের সংখ্যাটা কম দেখা যায়। বিএনপি বড় সংগঠন এবং ক্ষমতায় যাওয়ার অনেক দৌড়ে অনেক আগানো। তো এই কারণে ওই লোভে ওই জায়গাতে একটু বেশি সংগঠনে বেশি জায়গাগুলো দেখা গিয়েছে। তো এখন দেখুন, আমরা এটাকে নিয়ে, আমি বারবার বলছিলাম যে আমরা এটাকে নিয়ে আলোচনা করব না, কারণ এটা হচ্ছে একটা ফৌজদারি অপরাধ। কিন্তু যেহেতু বারবার বলছে, আমাদের রিসার্চ কাছাকাছি নিয়ে আসছি, আমরা সেখানে দেখব আসলে জামাত এই ধরনের চাঁদাবাজি বা এই যে ফৌজদারি অপরাধ, যেগুলো নারী সংশ্লিষ্ট বিষয়গুলো, বিভিন্ন রকমের লুট করা, বিভিন্ন দখল করা, এইসব ব্যাপারে জামাত শুদ্ধ পাতা কিনা আমরা প্রমাণ সহকারে সেই জিনিসটা দেখব। সুতরাং আপনাদের কাছে তখন একটা এভিডেন্স আকারে, একসাথে এভিডেন্স আকারে থাকবে। কিন্তু এখন যখন আপনাদেরকে প্রশ্ন করবে, আপনারা তখন বলবেন, ভাই এটা হচ্ছে বর্তমান সরকারের একটা কার্যত দুর্বলতার সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল এটা করেছে। বিএনপি এটার সাথে কোনোভাবেই আনুষ্ঠানিকভাবে তার দল হিসাবে সে কোনোভাবেই স্বীকৃতি দেয়নি, যেই কারণে বিএনপির প্রায় 7,000 নেতাকর্মী বহিষ্কার করেছেন আমাদের জনাব তারেক রহমান। হ্যাঁ, 7,000, যেটা উনি নিজের থেকে বিবৃতি দিয়েছেন। কিন্তু খুব ইন্টারেস্টিংলি দেখেন, আপনার জামাত ইসলামী যে কয়জন ঘটুক না কেন, জামাত ইসলামী আজ পর্যন্ত সেই বিবৃতি দেওয়ার সাহসটুকু করেনি। একটা জায়গায় একটা জিনিস অঘটন ঘটতে পারে, একটা খারাপ কাজ আমি করে ফেলতে পারি, কিন্তু সেটাকে সৎভাবে মানুষের সামনে প্রকাশ করা, এটাও একটা সততা। তো জামাত ইসলামী সেই সততাটুকু দেখাতে পারেনি। দ্বিতীয় যে ওরা প্রশ্ন তোলে, সেটা হচ্ছে আমরা গত 15 বছর কি করেছি হাসিনার আমলে? কিছুই করতে পারেনি, এমনকি একটা বালুর ট্রাক সরাতে পারেনি।
হায় রে অভাগা জামাতে ইসলামের নেতাকর্মী, আপনারা পুরো আওয়ামী লীগের বয়ানটাকে এনে আমাদের ঘাড়ে উপরে নিয়ে আসছেন। পুরো আওয়ামী লীগরা তো একই কথা বলতো, কি করছো হাসিনা বলতো না? সেই হাসিনার কথাটাকে রিপিট করে আপনারা বলতেছেন। আমরা যে বারবার বলি হাসিনার দোসর আপনারা, কিন্তু হাসিনার মতো করে এই কথা বলেন, কিন্তু আপনারা নিজেরা এটা বুঝেন না। আপনারা যখনই এই কথাগুলো বলবেন ততবারই আপনারা হয়ে যাবেন হাসিনার দোসর। কারণ কি দেখেন, বাস্তবতা হচ্ছে আপনি কি করতে পেরেছেন। আপনি গত 15 বছরে কত বছর আপনাদের অফিসটা খোলা ছিল, কত বছর মগবাজারের তালা কত বছর পরে সেই দিন ওপেন করলেন? এটাকে একবারও স্বীকার করেছেন? দেখেছেন? চিন্তা করে একটা ঢিল মারলেন, কিন্তু আপনার পিছনে যে এত বড় একটা পাটকেল আছে সেটাকে আপনি দেখেন না। একটা বালুর ট্রাক কয়দিনের জন্য রেখেছিল ওখানে, রাইট? আমরা ধরে নিলাম এটা আমাদের ব্যর্থতা, আমরা নিতে পারিনি, কিন্তু আপনারা গত 15 বছরে আপনাদের অফিসটা কতদিনের জন্য খোলা রাখতে পেরেছিলেন? বিএনপির অন্তত আমাদের যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সাহেব দরজা খুলে একা একা অন্তত বসে থাকতে পারছেন। আপনাদের সেই রকম একজনও নেতাকর্মী কি ছিল? ছিল না। দেখুন, একজনও ছাত্রদল নেতা বলেন, বিএনপির কর্মী বলেন, বিএনপি নেতা বলেন, যুবদল বলেন, কৃষক দল বলেন, যতগুলো জায়গা বিএনপি রিলেটেড জায়গাগুলো বলবেন, একজনও একদিনের জন্য গুপ্ত ছিল না। আপনারা ওদেরকে বলবেন যে তোমার প্রতিবেশী বিএনপির একজন নেতাকে দেখো, সাথে একজন জামাতের নেতাকে দেখো। জামাতের নেতা ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু গত 15 বছর ধরে স্মুথলি করে গেছে। কেউ কেউ তো এখন বাংলাদেশের অন্যতম সেরা ধনীদের কাতারে চলে আসছে। কিন্তু বিএনপির কার কি অবস্থা হয়েছে? বিএনপি গত 15 বছরে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নেতাকর্মী গরিব থেকে আরো গরিব হয়েছে। সে যদি এই মিডল ক্লাসের মানুষ ছিল সে গরিব হয়ে গেছে, যদি সে উচ্চবিত্ত ছিল সে মধ্যবিত্ত হয়ে গেছে। বিএনপির প্রত্যেকের তার স্ট্যাটাসকে ডাউন করে দেওয়া হয়েছে গত 15 বছর ধরে। সেখানে আপনাদের আপনারা বাংলাদেশে আপনারা বাস করেন, আপনারা সমস্ত গ্রামে গয়ে আছেন, আপনারা আপনাদের জামাত নেতাদের অবস্থা দেখেন। আজ থেকে 15 বছর আগে তাদের কি ছিল, এখন তাদের কি অবস্থা আছে। যদি তাদের উন্নতি না থাকে আপনারা বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা একটা সরকারের সাথে কোনো না কোনোভাবে গুপ্তভাবে থেকে তার সমস্ত সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছিলেন। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী রাস্তায় থেকে মার খেয়ে জেলে গিয়ে তারপরেও এই আন্দোলনটাকে, এই গণতন্ত্রের আন্দোলনটাকে জিয়ে রেখেছিল। তারপরে একটা যে প্রশ্ন করেন, প্রশ্ন না ঠিক আমাদেরকে এক ধরনের থ্রেড দেন, সেটা হচ্ছে হাসিনার মতো করে পালিয়ে তাড়াইয়ে দেবো তোমাদেরকে। আরে বাবা রে বাবা, হাসিনার মতো করে তাড়াইয়ে দিবেন মানে? শুনেন, একটা কথা বলি, এইভাবে বলবেন আপনারা। একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকে মাটি এবং মানুষের সাথে, রুটের সাথে মিলে। নার্ভ, মানুষের যে নার্ভ, মানুষ কি চায়, জাতীয়তাবাদী দল সেই জিনিসটা খুব দ্রুত করে দেয়। যেমন দেখেন 96তেই আপনারা জামাতরা যখন বিশাল আন্দোলন করে রাস্তাঘাট একদম যাতা করে ফেললেন, হরতালের পর হরতাল করে ফেললেন, সেই দিন ঠিকই ম্যাডাম জিয়া 15 ফেব্রুয়ারির মতো একটা নির্বাচন করে হাসিনার মতো লম্বা সময় ধরে টিকে থাকেননি। নার্ভ বুঝে, মানুষের নার্ভ বুঝে উনি তত্ত্বাবধায়ক সরকারকে দাবিটাকে উনি মেনে নিলেন এবং সংশোধনী এনে পাশ করে দিলেন। অতএব হাসিনার মতো ক্যারেক্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনোই পাবেন না। সুতরাং বাংলাদেশে এদের তাড়ানোর কোনো সুযোগও আপনাদের নাই। একটা কথা বলে দিই, আপনাদের পিছনে বাংলাদেশের ম্যাক্সিমাম যারা এই এখন বলেন টলেন, পরাজিতর একটা ব্যাপার আছে। আপনাদের পরাজিতগুলো বললে তো আবার অনেক গায়ে লেগে যাবে, একদম আসল জায়গায় গায়ে লেগে যাবে। পরাজিত হয়েছেন বারবার, একবার দুইবার না। বাকি দুটো বাদ দিই, 86 সালেও পরাজিত হয়েছিলেন, 86 সালেও এই একই ঘটনা করছেন, 96 সালে আওয়ামী লীগের সাথে আপনারা করেছিলেন। এখনও যেভাবে আগাচ্ছেন, যেভাবে আপনার বট বাহিনী দিকে আগাচ্ছেন, তাতে অবশ্যই আপনাদের পরাজয় আরও একবার হবে। সব শেষে বলি, দেখুন, বিএনপি হচ্ছে শহীদ জিয়ার দল, বিএনপি হচ্ছে দেশনেত্রী বেগম জিয়ার দল। সেই দলেরই নেতাকর্মী বা সমর্থক হচ্ছে আমরা। আমার দলের নেতাকর্মীর এই পৃথিবী থেকে বিদায় আপনারা প্রত্যেকটা মানুষ দেখেছেন। আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী সেই আদর্শে উজ্জীবিত। আজ আপনারা খুব গর্ব করে বলেন, খুব গল্প করে বলেন, শহীদ জিয়ার আদর্শে আমরা রাজনীতি করি, বেগম জিয়ার আদর্শে আমরা রাজনীতি করি। যখন এই কথাটা বলবে তখন বলবেন, আসুন তাহলে তো আপনারা বিএনপি করা উচিত, তাহলে বিএনপিতে যোগ দেন। শহীদ জিয়ার আদর্শ যদি আপনাদের হয়, বেগম জিয়ার যদি আদর্শ আপনাদের হয়, তাহলে আসুন আপনারা আমাদের দলে যোগ দেন, তাই না? তো বট বাহিনী এবং এদের থেকে এই মুহূর্তে সামনে নির্বাচন আসছে, তাদের হাজার হাজার আইডি হবে। প্লিজ প্রত্যেকটা জাতীয়তাবাদী দলের প্রত্যেককে বলবো, আপনারা হয় নিজেরা কথা বলুন, না হয় লেখালেখি করুন, না হয় কমেন্টস করুন, না হলে শেয়ার করুন। আমরা কেউ ভিউ ব্যবসায়ী না, এখানকার কত টাকা আয় হবে না হবে এগুলো আমরা কোনো কেয়ারই করি না, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়। তো দেখুন কেন আমরা এটা করছি, কারণ হচ্ছে আমরা চাই আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসুক এবং আমাদের নামে যে মিথ্যা প্রপাগান্ডাগুলো হয় সেগুলোকে আমরা মারাত্মকভাবে তুলে ধরি, তাই না? আমরা আমাদেরকে সেফ করি এবং সাথে সাথে আমাদের দলের যে
দলের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা সাধারণ মানুষের কাছে যাই। প্রিয় জাতীয়তাবাদী দলের বন্ধুরা, সমর্থকরা, আপনাদেরকে বলবো, আমাদের নেতা কর্মীরা এই মুহূর্তে বিজি থাকবে সরাসরি রাজনীতিতে। তারা মাঠে ঘাটে চষে বেড়াবে, তারা পরিশ্রান্ত থাকবে। তাদেরকে নিয়ে আমরা এখন সমালোচনা করার সময় আমাদের নেই। আমাদের নেতৃত্বকে নিয়ে সমালোচনা করার সময় এখন নেই। আমাদের সেন্ট্রালি মিডিয়া বিভিন্ন উইংস আছে, তাদেরকে নিয়ে কথা বলার সময় এখন আমাদের নেই। আমরা আমাদের কাজ করি, যারা সক্রিয় রাজনীতি করছে তারা তাদের মতো করে করুক। আমরা আমাদের মতো প্রচার করি আমাদের জাতীয়তাবাদী দলের বৈশিষ্ট্য, আমাদের গুণাবলী, আমরা কি করতে পারি সেটাকে আমরা প্রচার করি। আপনাদের এগিয়ে আসতে হবে, আপনাদেরকে এই ভয় ভাঙতে হবে, এই বট বাহিনীর বিরুদ্ধে আপনাদেরকে আসতে হবে। আপনারা একবার কথা বললে, আপনারা বিশ্বাস করুন, একবার কথা বলা শুরু করলে তারা লেজ গুটিয়ে পালাবেই। ইতিহাস এটা বলে, যেমন তারা লেজ গুটিয়ে ওই বট বাহিনী, এই সেম বট বাহিনীটা আওয়ামী লীগের সময় ছিল, সেই বট বাহিনীটা এখানে চলে আসছে। এরা লেজ গুটিয়ে পালাবেই, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনারা লিখতে শুরু করুন, আপনারা বলতে শুরু করুন, আপনারা চেষ্টা করুন। দেশের জন্য এই মুহূর্তে খুব প্রয়োজন কথা বলা। বিশ্বাস করুন, আমি আমার নিজের জায়গা থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ে নেতা কর্মীদের সাথে আমার যোগাযোগ না থাকার পরে আমি নিজের থেকে যেগুলো করছি, একদম নিজের থেকে। দয়া করে আমার মতো বের হয়ে আসুন। ভয় নেই, ভয় পাওয়ার কিছুই নেই। সবসময় রাখবেন, অপরাধীরা সবসময় ভীতু থাকে। অপরাধীদের যত বড়ই থাক না কেন, তারা দিন শেষে তারা ভীতু। এটা মাথায় রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদী দলের কোনো মানুষ আমরা ভীতু না, কারণ আমরা অপরাধ করি না। সাধারণ সমর্থক যারা আমরা আছি, আমরা কোনোভাবে কোনো অপরাধের সাথে জড়িত নই। আমরা কাজ করি, সৎ পথে আয় করি, সৎ পথে খরচ করি সন্তানদের নিয়ে। ভোটের সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে আসি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা হয় লিখুন, না হয় কথা বলুন আমার মতো, না হয় আপনি একটা শেয়ার দিন, না হয় আপনি কমেন্টস করুন। লাইক কমেন্টসের চেয়েও অনেক বেশি জরুরি হচ্ছে আমাদের শেয়ার, কিন্তু কমেন্টসটাও জরুরি। যখন আপনি দেখবেন আপনার এক জাতীয়তাবাদী বন্ধুকে আপনার কোনো কমেন্টসে আপনাকে যখন কোনো রকমের কোনো আঘাত করছে, আপনি নিজে ওখানে ওনার পক্ষে হয়ে ঝাঁপিয়ে পড়ুন। 5টা 7টা কমেন্টস পেলে ওই বট আর কোনো দিন আপনার এই আইডির কাছাকাছিও আসবে না। বিশ্বাস করুন, আর কোনো দিন আসবে না। প্লিজ আপনারা সবাই লিখতে শুরু করুন, বলতে শুরু করুন। আমাদের এই মুহূর্তে সমস্ত সমর্থকদের বের হয়ে আসতে হবে। আমরা হয়তো নেতা বা কর্মীদের মতো আমরা হয়তো মিছিল মিটিংয়ে যাব না, কিন্তু আমরা এটুকু তো করতে পারি দলের জন্য। আর দলের জন্য করা মানে এখানে দেশের জন্য করা হবে। কারণ আমরা জানি, আমরা এ যাবৎকালে গত কিছুদিন ধরে, এবং আমি তো পর্যবেক্ষণ অনেক দিন ধরেই করি, আপনারা অন্তত সরাসরি গত 25 তারিখ থেকে দেখছেন তারেক রহমানকে। আপনারা বুঝতে পারছেন, একটি সোনার ছেলে, বাংলাদেশকে উন্নত করার জন্য শহীদ জিয়ার একটি কপি এসেছে, যে মাটি হাতে নেয়, খালি পায়ে হাঁটে, যে বাসে উঠে চলে, যে একা একা অফিসে হেঁটে চলে যায়, যার বিরুদ্ধে প্রোপাগান্ডা রয়েছে, প্রোটোকল ছাড়া চলে না, কিন্তু সে অফিসে একা একা চলে যায়। কি গুণাবলী নাই! সে রিক্সাওয়ালা ভাইদের সাথে কি সুন্দর করে মিটিং করে, সে ভালো ছাত্রদেরকে ডেকে কথা বলছেন। এটাই তো তারেক রহমান, এটাই তো শহীদ জিয়া। আপনারা খেয়াল করে দেখেন, এটাই তো শহীদ জিয়া। উনি এসে সময় পাননি, ওনার জীবনের সর্বোচ্চ বিপর্যয়ের সময়ে ওনার মা যেহেতু মারা গিয়েছেন, আমাদের দেশনেত্রী মারা গিয়েছেন, তো ওনার মানসিক অবস্থা কী রকমের ছিল, সেই অবস্থার মধ্যে থেকেও আপনারা প্রত্যেকটা কার্যক্রম খেয়াল করুন, দেখুন উনি কত ভালো মাপের একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হবেন। আপনাদের সবার সমর্থন চাই। মাটি এবং মানুষের দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল। বাংলাদেশের জাতীয়তাবাদী দল থাকে আপনার, আমার, আমাদের সাথে। আমি এবং আপনি, এই মিলে আমরা, আর আমরাই বাংলাদেশ, আর সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।